এই ভিডিওটা শ্যুট করেছিলাম এপ্রিলের 2 তারিখে। তখন এই বিকেল 5:30 6টা মতো বাজে। আর এর ঠিক আগের মুহূর্তে ভিডিও করা তো দূরের কথা, সঠিকভাবে ঠিকঠাক গুছিয়ে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে যেতে পারবো কিনা ওটা নিয়েও সন্দেহ ছিল। এবার বলি যে আমরা সব গোছগাছ করে কোথায় যাচ্ছিলাম। আমরা বাড়ি যাচ্ছিলাম, আমাদের গ্রামের বাড়িতে। তো মোটামুটি গুছিয়ে টুছিয়ে এখন এই যে ওলাতে বসে গেছি। আমরা ট্রেনে করেই যাব। তো আমাদের এখানে মুম্বাইতে এলটিটি স্টেশনের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন রওনা দিইনি, আমরা নিচে ওয়েট করছিলাম। আর ওর বাবা আসছিল, একটু তাড়াহুড়ো করে সব বেরিয়েছিলাম, তাই চাবিটা দেওয়া ছিল না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গেছে, ওর বাবাও চলে এসেছে, আমরা সবাই বেরিয়ে গেছি। এবার বলি যে তাড়াহুড়ো কেন। ফার্স্টে স্পর্শের বাবা আর স্পর্শের বাড়ি যাওয়ার কথা ছিল। যেহেতু বাচ্চাটা অনেকটা ছোট, তো ওর বাবা আমাকে আর বাচ্চাটাকে একা রেখে যেতে চাইছিল না। তো সেইভাবে ওর আর স্পর্শের আর তার বাবার দুজনের টিকিট কাটা হয়েছিল। কিছুদিনের পর আমার খুব মন খারাপ করছিল, মানে বললাম যে এরকম আমাকে একা রেখে যেও না, ওর ভ্যাকসিনেশনও আছে। তারপরে বিভিন্ন রকম কারণের জন্য আমি বললাম যে ঠিক আছে চলো, তো আমরা সবাই একসাথেই বাড়ি যাই। তখন বাবা বললো যে এত ছোটো বাচ্চা নিয়ে কি যাওয়া সম্ভব। তারপর আমরা ডক্টরের সাথে কথা বলেছি, নেটেও দেখেছি, তো সব মিলিয়ে আমাদের টিকিট কাটা যদিও বা হলো, কিন্তু ওটা ওয়েটিং লিস্টে ছিল। তো কিছু মানুষের থেকে আমরা শুনেছিলাম যে ফার্স্ট ক্লাসে ওয়েটিং লিস্টে থাকলে সেটা কনফার্ম হওয়ার চান্স খুবই কম থাকে। আমাদেরও সেমই হয়েছিল। তো আগের দিন পর্যন্ত আমাদের ওয়েটিং লিস্টে ছিল। আগের দিন না, মানে যেদিন আমাদের যাওয়ার কথা ছিল 2 তারিখ, সেই দিন দুপুর 2টো 3টে 4টে পর্যন্ত আমাদের ওয়েটিং লিস্টেই ছিল। তো সেইভাবে আমার গোছাতেও একটা কেমন মন করছিল, কারণ সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর যদি বাড়ি যেতে না পারি তখন মনটা আরও খারাপ হয়ে যায়। এমনিতে জিনিসপত্র আমি সব বের করে রেখেছিলাম, রেখে ব্যাগে ঢোকাইনি, জাস্ট বাইরে সব রেখেইছিলাম। আর কিছু কিছু জিনিস অবশ্য নিয়েছিলাম না, এরকম করে রাখা ছিল যে কনফার্ম হবে কিনা। ওর বাবা আমাকে বারবার বলেছিল যে কনফার্ম হয়ে যাবে, তুমি সব কিছু রেডি করে নাও। তো আমি যদি মানে ক্যান্সেল হয়ে যায় মন খারাপ করবে বলে করেছিলাম না। তো আলটিমেটলি যখন 5:30 থেকে বললো যে কনফার্ম হয়ে গেছে, আর আমাদের ট্রেন ছিল 8:30টার সময়, রাত্রি 8:30টার সময়। তো তখন তড়িঘড়ি করে সব কিছু জাস্ট মানে বাইরে ছিল, জাস্ট আমি ঢুকিয়ে নিয়েছি। তো ঢুকিয়ে নেওয়ার পরে আমরা ভাগ্যক্রমে ওলাটাও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। তো সব কিছু নিয়ে আমরা স্টেশনে পৌঁছেছিলাম 8:12 মতো। আর আমাদের 8:35-এ ট্রেন ছাড়ার কথা ছিল, এবং 8:35-এই ট্রেন ছেড়ে দিয়েছিল। দুপুরে বেশি করে ভাত রান্না হয়েছিল, তো ওর বাবা ভাতও নিয়ে নিয়েছিল। আর যে তরকারিটা ছিল, চিকেন বেঁচেছিল, তো ওর চিকেনটাও নিয়ে নিয়েছিল। আর মোরশাদ স্যার বলে একজন রয়েছেন, তো দিদি বললো যে ঠিক আছে আমরা তোদেরকে রুটি করে দিচ্ছি। তো দিদি আমাদের রুটি করে দিয়েছিলেন। তো ওগুলো সব প্যাক করে আর টুকিটাকি সব শুকনো খাবার টাবার সব কিছু নিয়ে তো আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং আন্টিমেটে চলে আসতে মানে ট্রেনে চাপতে পেরেছিলাম। আর সত্যি বলতে কি, বাচ্চা নিয়ে ফার্স্ট ক্লাসে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আমাকে তো কোনো কিছু ফেস করতে হয়নি। আমার মেয়ে খুব ভালোভাবে ঘুমিয়েছিল আরাম করে, আর সিটটা অনেকটাই বড়, আমি আর ও দুজন ঘুমোতে পেরেছিলাম। উপরে ওর বাবা মানে স্পর্শও ঘুমিয়েছিল, কোনো সমস্যা হয়নি। বরং ও বাড়িতে দিনের বেলাটা একটু করে কাঁদতো, কিন্তু ও ট্রেনে সারাক্ষণই ঘুমিয়েছে। মানে যে 2টো দিন আমরা ট্রেনে ছিলাম, তো পুরো সময়টা ও ঘুমিয়েছে। এই জাস্ট মিনিট 5 হতে জেগেছিল এরকম, কিন্তু সারাক্ষণই ঘুমিয়েছে। আর এখন যে মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মোহর, আমাদের পাশের বগিতে আছে। তো ও আমাদের কাছে আসছিল আর স্পর্শও যাচ্ছিল, দুজন মিলে বেশ ভাব হয়ে গেছিল, খুব খেলাধুলা করছিল। আর এও ওদের খুব ফেভারিট হয়ে গেছিলো, কাছে রয়ে গেছিলো, সারাক্ষণ বনু বনু করে আসছিল। তারপর দিদিও নিচ্ছিল, মানে মোহরের মা এসে আমাদের কাছে গল্প করছিল। বেশ এরকম যদি ভালো পাওয়া যায় না কো প্যাসেঞ্জার, তো জার্নিটা খুব সুন্দর হয়ে যায়। এসি ঠান্ডা নিয়েও খুব বেশি ঝামেলা হয় না, ভেতরে তো অ্যাডজাস্ট করা যায়, কমানো বাড়ানো যায়। আর তাও যদি সেন্ট্রাল এসিটা একটু বেশি লাগে, ওদেরকে বললে ওরা কমিয়েও দেয়। আর এবারে যখন আমরা আসছিলাম, তো আমাদের যে কো প্যাসেঞ্জারগুলো খুব ভালো ছিল, প্রত্যেকটা বগিতে ছোট বাচ্চা নিয়েই সবাই জার্নি করছিল।
খুব বেশি বড় না, এরকম এই মোহরের থেকে ছোট, মোহর সবচেয়ে বড় ছিল, তো ওর থেকে ছোট এরকম সব ছিল। তো সবাই মিলে খেলাধুলো করে বেশ সুন্দরভাবে আমরা এসছি আর কি। আর একটুও মনে হয়নি যে কখন পৌঁছবো বা অনেকটা লেন্দি লাগছে এরকম না। ট্রেনটাও আমাদের ঠিকঠাকই ছিল, একদম টাইমে ছেড়েছে এবং টাইমেই চলছিল। আমাদের এই খড়গপুরে রাত্রি 1:35 নাগাদ পৌঁছানোর কথা ছিল, জাস্ট কিছুটা সময় আমাদের দেরি হয়ে গেছে, 2 ঘন্টা মতো লেট হয়েছে। আর তার কারণটা হলো স্পর্শের জন্য বলতে গেলে লেট হয়েছে। কারণ আমাদের যে সিটটা ছিল তার অপোজিটে চেন ছিল, যেটা স্পর্শের হাতে যেত না, আর ও কিছু বুঝতেও পারতো না। কিন্তু মোহরদের বগিতে ও গেছিলো খেলতে, এবং খেলতে গিয়ে ওদের সিটের কাছেই একদম চেনটা ছিল। তো ওটা কি মানে ও তো ভীষণ কিউরিয়াসিটি, সব কিছু নিয়ে ভীষণ কৌতূহল। তো ওগুলো নিয়ে কি ওটা হাত দেখতে গিয়ে জাস্ট হাত দিয়ে টেনে দিয়েছে, এবং আমরা সবাই অবাক হয়ে গেছি যে একটা ছোটো বাচ্চা জাস্ট হালকা টান দিল আর চেনটা পড়েও গেল। তো যাই হোক, চেন খেঁচে দিয়েছিল, এই কারণে ট্রেনটা একটু লেট হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়েছিল, খুব বেশি কিছু বলেনি, বাচ্চা ভুল করে দিয়েছে এটা বলতে কিছু বলেনি। তবে ওখানেও খুব বেশি টাইম লাগেনি, কিছুক্ষণ দাঁড়ানোর পর স্টার্ট দিয়ে দিয়েছিলো। কিন্তু পরে দেখলাম যে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা না 2 ঘন্টার মতো লেট হয়ে গেছিলো। তবে একদিক দিয়ে ভালোও হয়েছে, কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল 1:35 নাগাদ। তো তখন আমাদের রুম ভাড়া করতে হতো, যেটা স্টেশনেই পাওয়া যায়, পার আওয়ার 40 টাকা করে নেয়, এসি রুম পাওয়া যায়। তো আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছিলাম, তাই আমাদের আর বুক করতে হয়নি, এবং বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তো আমরা চলে আসতে পেরেছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা ভালো বাড়ি পৌঁছতে পেরেছিলাম। আর স্পর্শ তো বাড়ি যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড ছিল। বাই চান্স যদি আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যেত, ও যে কত কষ্ট পেত, মানে কয়েকদিন আগে থেকে ওর গোছানো, ওর প্যাকিং সমস্ত কিছু কমপ্লিট। বাড়িতে যত খেলনা ছিল, টুকিটাকি ভাঙা জানিয়েও খেলে, তো সব কিছু একদম প্যাকিং করে দিয়েছিল। আর ট্রেনে তো খুব মজা করে কাটিয়েছে, দেখতেই পাচ্ছে। একটা দিদি পেয়েছে, ও এখন ও হাইড অ্যান্ড সিক খেলছে। হাসিস না, হ্যাঁ হয়েছে মোহর, হ্যাঁ। আরে উপরে দেখো ভাই, আওয়াজ পাচ্ছি। চটিও দেখছি, তাহলে উপরেই যাবে। চাদর গুলো সরিয়ে দেখতো ভাই আছে কিনা। নিচেই হবে, যে লোকাবে সে আওয়াজ করবে না, হাসবে না, কিন্তু এটাই নিয়ম। আমি হাসতে পারি, যে লোকাবে সে যদি হাসে তাহলে তো খুঁজে ফেলবে। কোথায় গেল? নিচে তো নেই। দেখো আমাদের ঘরে দেখো। আমাদের ঘরে তো আমি ছিলাম। ও আচ্ছা, লুকিয়ে কোথায় গেল? তুই একটু বেশি করছিস। আমি আগের থেকে এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেবলীনা দি, আমাদের পাশের মোহরের মা, পাশের বগিতে আছে। তো এত ভালো, মানে ওইটুকু সময়ের মধ্যে আমাদের পরিচয় পুরো দিদির মতো হয়ে গেছে। মানে ও আমার মেয়েকে তো নিয়ে চলেও যাচ্ছিল পাশের, মানে ওদের বগিতে। ওর মেয়ে তো সারাক্ষণ আমাদের কাছে ছিল, স্পর্শ ছিল। আর এদিকে স্পর্শ বাবা কেয়ার করে গান করতে স্টার্ট করে দিয়েছে। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও আর এইটা হলো সেই সময় যেই সময় ও ট্রেনের চেনটা টেনে দিয়েছিল আর ভয়ে কাঁদতে স্টার্ট করে দিয়েছিল। তো যাই হোক, আলটিমেটলি আমরা পৌঁছে গেছিলাম খড়গপুরে ঠিকঠাক সময়। আর দেবলীনা দি বলেই রেখেছিল যে আমরা ঘুমিয়ে যাবো, কারণ দিদিরা নামতে আরও 3 ঘন্টা লেট ছিল। তো আমরা নামার আগে যেন দিদিদের ফোন করি।
তো ফোন করার পর দিদি আবার আমার মেয়েকে সামনের দিকে এসে এগিয়ে দিয়ে গেল, মানে অনেকক্ষণ নিয়ে আছে। যতক্ষণ আমি নামছিলাম স্টেশনে, তো নামার পর আমার কোলে দিল। তারপরে এরকমই হয়, বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি মানুষ অ্যাটাচ হয়ে যায়। তো যাই হোক, এরপরে যাচ্ছি বাড়ি। খুব মজা লাগছে, খুব এক্সাইটেড লাগছে। 3 জন এসেছিলাম আগের বাড়ি, এবারে 4 জনে যাচ্ছি। আর একদম সকালটা হতে যাচ্ছি, একদম ফ্রেশ আমাদের গ্রামের পরিবেশ। আর মনে হচ্ছে না কতদিন পর দেখছি, অনেকদিন পরই অবশ্যই। যখনই এরকম দেরি করে আসি, যখন ফার্স্ট টাইম পৌঁছাই, এত ভালো লাগে, অদ্ভুত একটা ফিল হয়, যেন প্রাণটা ফিরে আসে। অ্যাকচুয়ালি আমি এবং স্পর্শের বাবা, আমরা দুজনেই খুব আমাদের জায়গাটাগুলোকে ভালোবাসি। সবাই ভালোবাসে, কিন্তু সবাই গিয়ে যেরকম সেট হয়ে যায়, তো আমরা যেন এখনও পর্যন্ত সেট হতে পারি না। মনটা পড়ে থাকে আমাদের গ্রামে, মনে হয় কখন ফিরে যাই। ওখানেই সব কিছু আছে। আমি তো তাও ঠিক আছে, যেখানে যাই সেট হয়ে যায়। ওর বাবা তো আরও বেশি হতে থাকে এরকম। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি আর সবাই একদম জমে গেছিলো। অ্যাকচুয়ালি আমি না, মানে শ্বশুরবাড়ির এই দিকটা খুব বেশি ভিডিও করি না, তো আমার একটু লজ্জা করছিল সব রেকর্ড করতে। যেহেতু এটা স্বাভাবিক, একটা ছোটো বাচ্চাকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি, তো সবাই জমে গেছে, সবাই মিলে দেখছে। এখন ও বমার করে চলে গেছে। আমরা অনেকটা সকালে পৌঁছে গেছি। আমাদের এরকম সময় কিন্তু মুম্বাইতে একদম অন্ধকার থাকে, আর এখানে যে পরিমাণ রোদ উঠে গেছে, মনে হচ্ছে যেন দুপুর 1টা বেজে গেছে। তো এই যে বাড়িতেও সবাই মিলে ওকে দেখছে। যেহেতু অনেকটা জার্নি করতে এসেছিলাম, আর ওকে দেখে ওর বোমা আর সবাই মিলে এতটাই এক্সাইটেড হয়ে গেছে, ভেবেছিল অনেক কিছু, মানে যখন ঘরে ঢুকবে তখন অনেক কিছু করবে, কিন্তু ওই সময়টা আর মনে নেই। সব কিছু সাজিয়ে গুছিয়ে সব কিছু রেখেছে, কিন্তু এসে আর কিছু মানে ঢোকানোটা মনে নেই। তাই একদম পুরো ফ্রেশ ট্রেস করিয়ে, স্নান করিয়ে ওর জন্য নিউ ড্রেস এনেছিল, সব কিছু পরিয়ে টরিয়ে তারপর এখানে আশীর্বাদটা করছে। তারপর খুব মন খারাপ করছে যে আমি কত কিছু ভেবেছিলাম, সব কিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু এক্সাইটমেন্টে সব কিছু ভুলে গেছি। মানে তখন এ নিচ্ছে ও নিচ্ছে করে আরও হয়ে ওঠেনি। তো যাই হোক, আলটিমেটলি সবাই মিলে আশীর্বাদ করা হলো। যে ভিডিওটা অলরেডি আমরা ছেড়েই দিয়েছিলাম। আর এই সময় গত বছর আমি ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা সকলে হয়তো জানো যারা আমার ভিডিও দেখো আর কি, যে এরকম বৈশাখ মাসে আমাদের গ্রাম পুজো হয়। গ্রামে শীতলা মন্দির আছে, শীতলা মাতার মন্দির আছে। তো আমাদের গ্রাম কুলতলিয়া, তো ওই গ্রামে এই পুজোটা বেশ, মানে সচরাচর যে চারদিকে গ্রাম রয়েছে, তো বেশ কয়েকটা গ্রামের মধ্যে আমাদের গ্রামের পুজোটা অনেকটাই বিখ্যাত। তো এই পুজোতে সবাই বাড়ি আসে, মানে কেউ দূরবর্তী বাড়ি আসুক না আসুক, যারাই বাড়ি থাকে কাজের সূত্রে, এই পুজোতে সবাই বাড়ি আসে। তো ওই কারণে আরও মনটা ধরে রাখতে পারছিলাম না, তাই আমরা সবাই মিলে ভালো পৌঁছে গেছিলাম। তো চলো, এখানে এই ব্লগটা শেষ করছি। যেহেতু ফার্স্ট টাইম এসেছিলো, আরও অনেক লোকজন এসেছিলো, আমি সেইভাবে ভিডিওগুলো করে উঠতে পারিনি। তবে কিছু ভিডিও তো করেছি পুজো এবং গ্রামে কাটানোর সময়গুলো, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, আজকের মধ্যে সবাই জানাচ্ছি টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।